আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তোমাদেরকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সবার প্রথমে সেকেন্ড সেমিস্টার। ওকে, সেকেন্ড সেমিস্টারে ডিএসসি এবং মাইনর যে বাংলা আছে সেই বাংলা সবার প্রথমে আমি শুরু করব। তো এই মাইনর বাংলা বা ডিএসসি বাংলা যেটা রয়েছে সেখানে তোমাদের দেখা যাচ্ছে যে ছোট গল্প পরিচয় এবং বাংলা ছোট গল্প রয়েছে। ঠিক আছে, বাংলা ছোট গল্প এবং ছোট গল্প পরিচয়। এবার এটা তোমাদের সিলেবাস রয়েছে এবং এখানে এই সেমিস্টারে তোমাদের দুটো ইউনিট রয়েছে। সিলেবাসটা যদি খোলো তাহলে দেখবা দুটো ইউনিট রয়েছে। ছোট গল্প পরিচয় বলে একটা ইউনিট রয়েছে, সেখানে ছোট গল্পের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, বাংলা ছোট গল্পের সূচনা, বড় গল্প, অনুগল্প। এবং ইউনিট নাম্বার যদি তোমরা 2-এ চলে আসো সেখানে কিন্তু বেশ কিছু ছোট গল্প দেওয়া আছে, যেমন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত ডমরু চরিত প্রথম গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি, জীবিত ও মৃত দুটো গল্প আছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী রসময় রসিকতা আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা আর মেঘমল্লার আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তারিণী মাঝি এবং কারাপাহাড় দুটো গল্প রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত টিকটিকি এবং টিচার গল্প রয়েছে, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ এবং তাজমহল বলে দুটো ছোট গল্প রয়েছে। তো এবার তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশনটা কি দাঁড়াচ্ছে। এবার দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে বা পাস কোর্সের বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু তোমাদের বাংলা কম্পালসারি বা ইংলিশ কম্পালসারি হিসাবে কিন্তু ডিএসসি 1-এ বাংলা না হলে ইংলিশ কিন্তু থাকছে। তো আজকে সবার প্রথমে আমি বাংলাটা বলছি এই কারণেই, কারণ মাল্টিডিসিপ্লিনারি কোর্সদের বাংলাটা হচ্ছে মেইন সাবজেক্ট, আর যারা মেজর কোর্স রয়েছে, যারা মাইনরটাকে হিসাবে বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো এখানে সবার প্রথমে দেখবে আমি তোমাদেরকে যে সাজেশন প্রোভাইড করেছি সেই সাজেশনের মধ্যে দেখবে দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে যে ছোট গল্পের পরিচয় আছে এখান থেকে আমরা কি পড়ব, এখান থেকে আমরা পড়ব ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো একেবারে পড়ে নেব, তাহলে বড়তেও আমাদের হয়ে যাবে, মিডিয়ামেও হয়ে যাবে, এটা কিন্তু মাঝারিতে মানে 6 নম্বরেরও হয়ে যাবে, 12 নম্বরেরও হয়ে যাবে, এবং কিন্তু তোমাদের কিন্তু 2 নম্বর মানে 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর এবং 12 নম্বর, এই যে 4টা ক্যাটাগরিতে যে প্রশ্ন আসবে এই 4টা ক্যাটাগরিতে কিন্তু হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে ছোট গল্পের উপসংহার কেমন হবে এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত কি, এটাও কিন্তু তোমাদের জাস্ট ছোট্ট করে জেনে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা ছোট গল্পের নাম পড়ে নেবে, ছোট গল্পের সমাপ্তি কেমন হওয়া উচিত, অনুগল্প কাকে বলে, অনুগল্পের বৈশিষ্ট্য এবং যে কোনো একটি অনুগল্পের পরিচয় দাও, এবং বড় গল্প কাকে বলে শুধুমাত্র 2 নম্বরের জন্য এটা ডেফিনেশনটা পড়ে নেবে। ইউনিট 1 কিন্তু কমপ্লিট। এবার যখন তোমরা ইউনিট 2 এর পড়বে, ঠিক আছে, ইউনিট 2 যখন পড়বে সেই ইউনিট 2তে কিন্তু তোমরা প্রত্যেকটা গল্প সম্পর্কে জানবে। যেমন মনে করো আমি যদি ধরি সবার প্রথমে সিলেবাসে আমাদের রয়েছে কিন্তু যে গল্পটি সেটা হলো ডমরু চরিত। এবার এই ডমরু চরিত গল্পের যদি সাজেশন দেখো, আমি সামান্য কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, যেমন 2 আর 3 নম্বরের মাত্র 4টা প্রশ্ন দিয়েছি, 6 নম্বরের তোমাদের 5টার মতো প্রশ্ন দিয়েছি এবং 12 নম্বরের 3 থেকে 4টা প্রশ্ন দিয়েছি। এইবার এখানে যা পড়বে তুমি খালি নামকরণের সার্থকতা বড় প্রশ্নের জন্য পড়বে ডমরু চরিত থেকে, আর ডমরুধরের চরিত্র এই দুটো প্রশ্ন পড়ে নেবে 12 নম্বরের। আমি আবারও বলছি, ডমরু চরিত বলে যে গল্পটি রয়েছে প্রথম গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত, এখান থেকে খালি ডমরু চরিত গল্পের নামকরণের সার্থকতা এবং ডমরুধরের চরিত্র এই দুটো পড়ে নেবে। 6-এর জন্য পড়বে সেই সময়কার সামাজিক অবস্থা যে প্রতিফলিত হয়েছে এই গল্পের মধ্যে সেটা পড়বে, ডমরু চরিত গল্পের যে সামাজিক অবস্থা প্রতিফলিত হয়েছে সেটা, এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত ডমরু চরিত গল্পের প্রথম অংশে মাতৃহীনতা ও দারিদ্র্যের যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা 6-এর মোটামুটি পড়ে নেবে। ডমরুধরের মায়ের চরিত্রটা একটু দেখে নেবে, ব্যাস এই কটা দেখলেই কিন্তু হয়ে যাবে। আবারও বলছি, ডমরু চরিত গল্পের প্রথম অংশে অর্থাৎ তার মায়ের চরিত্র বা মাতৃহীনতা এবং দারিদ্রতার যে চিত্র অঙ্কিত হয়েছে সেটা, এখানে এই একটা প্রশ্ন, এবং প্রথম অংশে
তোমার যে ডমরু চরিত যে গল্পটা বললাম, সেই গল্পে প্রথম অংশে প্রতিফলিত গ্রামীণ কুসংস্কার এবং অন্ধবিশ্বাসগুলো, এই 2 থেকে 3টে প্রশ্ন এখান থেকে পড়বে। আর 2 এবং 3-এর জন্য আমি যা দিয়েছিলাম তোমাদের সাজেশনে, 2-3-এর গুলো কিন্তু আমি কাটছাট করবো না, মাত্র 4টা-5টা করে প্রতিটা গল্প থেকে প্রশ্ন দিয়েছি। আচ্ছা, এবার নেক্সট যে আমাদের সিলেবাসে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শাস্তি এবং জীবিত মৃত। আমি শাস্তি গল্প থেকে নামকরণের সার্থকতাটা খালি পড়তে বলবো, একটাই প্রশ্ন, বড়তে পড়বা। আর 6 নম্বরের জন্য পড়বা এখানে শাস্তি গল্পে রামলোচনের চরিত্র, রাধা চরিত্র, চন্দরা চরিত্র, এই 3টা চরিত্র পড়বা এবং গরিব চাষিদের দুরবস্থাটা পড়তে হবে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন 6-এ। আচ্ছা, 2 এবং 3-এর জন্য আমি আলাদাভাবে কিছু দেব না, কারণ 2 আর 3-এর জন্য সাজেশনে যা দিয়েছি তুমি সেগুলোই পড়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে জীবিত মৃত বলে যে গল্পটা রয়েছে, সেই গল্পটা থেকে তোমরা কি কি পড়বা একটু বলে দিচ্ছি। দেখো, জীবিত মৃত গল্প থেকে এখান থেকেও নামকরণের সার্থকতা এবং কাদম্বিনীর, এই গল্পে যে কাদম্বিনী বলে একটা চরিত্র আছে, সেই কাদম্বিনীর মানসিক বিবর্তন যে রয়েছে, সেই মানসিক বিবর্তন সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব। ক্লিয়ার? এই 2টো বড় প্রশ্ন। এবার 6-এর জন্য আমার মনে হয় যে জীবিত মৃত থেকে তোমাদের কিছু পড়ার প্রয়োজন নেই, ছেড়ে দাও, বাকিগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। জীবিত মৃতটা 6-এর জন্য ছেড়ে দাও, এখান থেকে পড়তে হবে না। 2 আর 3-এর গুলো যেগুলো আমি দিয়েছি জীবিত মৃত থেকে, সেগুলোই শুধুমাত্র পড়বে, ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের সিলেবাসে রয়েছে দেবী, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত দেবী এবং রসময়ী রসিকতা। এবার দেবী থেকে যদি বলি, দেবী গল্পের নামকরণের সার্থকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা। এবং এখানে যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কথা বলা হয়েছে দেবী গল্পে, সেই প্রসঙ্গটাও ভীষণ ভালো করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাদের 6 নম্বরের জন্য পড়বা দেবী গল্পে কালী কিঙ্কর চরিত্র, ভালো করে পড়বা। উমাপ্রসাদের চরিত্র ভালো করে পড়বা এবং দেবী গল্পে দয়াময়ীর যে চরিত্রটি রয়েছে, সেই দয়াময়ীর যে মানসিক বিবর্তন, সেই মানসিক বিবর্তনটা খুব ভালো করে পড়বা, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। 2 আর 6 মানে 2 আর 3-এর জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে কিছু বলবো না। 2 আর 3-এর জন্য যেহেতু টেক্সচুয়াল, হয়তো আমি যা দিয়েছি সেটাও সাফিসিয়েন্ট না। আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা গল্পের সারসংক্ষেপ, নামকরণের সার্থকতা, বিষয়বস্তু সম্পর্কে খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে? খুব ভালো করে পড়বে এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে চলে আসবো আমি রসময়ী রসিকতা বলে একটা গল্প রয়েছে, সেই রসময়ী রসিকতা গল্পে, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রসময়ী রসিকতা। এবার এই রসময়ী রসিকতা গল্পের নামকরণের সার্থকতা, এখানে রসময়ী রসিকতা গল্পে কোন ধরনের রসিকতার কথা এখানে তুলে ধরা হয়েছে, সেই প্রসঙ্গে পড়বে। রসময়ী রসিকতা গল্পে ক্ষেত্রমোহনের চরিত্র ভালো করে পড়বে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শিল্পভাবনার পরিচয় এবং রসময়ীর চরিত্র, এই কটা পড়তে হবে। এবার 6-এর জন্য রসময়ী রসিকতা থেকে তোমরা খুব একটা বেশি প্রশ্ন পড়ার দরকার নেই, 1-2টো প্রশ্ন আমি দিচ্ছি। গল্পের অন্তিম দৃশ্যে এখানে স্বামীর যে অনুশোচনা, অর্থাৎ রসময়ী রসিকতা গল্পে স্বামীর অনুশোচনা যে পাঠটা রয়েছে, সেখান থেকে তোমরা পড়তে পারো একটু জানার জন্য। দেন চলে আসবো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা এবং মেঘমল্লার গল্প আছে। এবার পুঁইমাচা গল্পটা খুব ভালো করে তোমরা পড়বে। পুঁইমাচা গল্প থেকে প্রচুর প্রশ্ন আসে। 12 নম্বরের জন্য নামকরণের সার্থকতা, আর কিছু পড়তে হবে না। 6-এর জন্য গ্রাম বাংলার যে ছবি এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অঙ্কন করেছেন, সেটা পড়বে। এবং এখানে খেন্তির বিয়ে এবং তার করুণ পরিণতিটা একটু পড়বা, যে খেন্তির যে অবস্থা কেমন হয়েছিল। এই গল্পের বড় মেয়ে খেন্তি, পুটি আর রাধি 3টা মেয়ে ছিল সহায়রী চাটুর্যের, তাই না? তো তার মার নাম ছিল অন্নপূর্ণা দেবী। গল্পটা ডিটেলসে পড়ার কথা তোমাদের, আশা করছি পড়েছো তোমরা প্রত্যেকে যারা পরীক্ষা দেবে। তো এখান থেকে এই কয়েকটা প্রশ্ন এবং 2-3-এর জন্য যা বলেছি ঠিক তাই পড়তে হবে। চলে আসবো আমি মেঘমল্লার গল্পটি নিয়ে। মেঘমল্লার গল্পে তোমাদের নামকরণের সার্থকতা ভালো করে পড়বা।
মেঘমল্লার গল্পে প্রদ্যুৎমের চরিত্রটি কিভাবে পরিবর্তিত হয়েছে তা আলোচনা করো এবং এর সঙ্গেই প্রদ্যুতের মানসিক অবস্থার প্রতিফলনটা ভালো করে পড়ে নেবা। 12 নম্বরে আর কিছু পড়ার প্রয়োজন নেই। চলে আসবো আমি এখন 6-এ। এখানে মেঘমল্লার গল্পে আচার্য পুণ্যবর্ধন কিভাবে সুরদাসের আসল পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে প্রদ্যুৎমকে অবগত করেছিল তা লেখো। আর এখানে দেবী গল্পে সরস্বতীর বর্ণনা যে রয়েছে সেই প্রসঙ্গে। আর বাকি সব 2 নাম্বার এবং 3 নাম্বার এগুলো তোমাদের কিন্তু এটা যা সাজেশন আমি দিয়েছি লিখিত অবস্থায় দিয়েছি। কেউ একজন বলছিল দীপ আমায় ক্লাসটা করতে করতে কমেন্ট দেখলাম এসছে যে বলছিল স্যার এগুলো লিখে দিলে ভালো হতো। তোমাদের অ্যাটলিস্ট এতদিনে যেহেতু পরীক্ষার আর মাত্র তোমাদের 3 থেকে 4 দিন বাকি, লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে আমি যা সাজেশন প্রোভাইড করেছি তোমাদেরকে, সেখানে তোমাদের খাতার মধ্যে টুকে নোটসগুলোকে কমপ্লিট বা কভার আপ করার কথা এবং সেখান থেকে তোমরা একটু স্টার মার্ক করে নিলেই হয়। লাস্ট মুমেন্ট মানে লাস্ট মিনিট সাজেশন মানে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেই প্রশ্নগুলোকে আমাদের পড়তে হবে একদম খুব ডিপলি ভাবে আমি সেগুলোই খালি বলে দিচ্ছি। তারপরে আমরা চলে আসবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তারিণী মাঝি এবং কালাপাহাড়। এবার তারিণী মাঝি থেকে দেখবা প্রচুর প্রশ্ন বেরিয়েছে। তারিণী মাঝি থেকে 12 নম্বরে মাত্র 2টো প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্ন খালি নামকরণের সার্থকতা পড়বে। আর যদি 6 নম্বরের জন্য পড়তে হয় তারিণী মাঝি গল্পের মধ্যে তারিণী মাঝির চরিত্রটি সম্পর্কে খুব ভালো করে পড়বে। এখানে ময়ূরাক্ষী নদীর ভূমিকা ভালো করে পড়বে এবং বাংলার দুর্ভিক্ষের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তারিণী মাঝির গল্পে সেটা পড়বে। এইটুকু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর 2 এবং 3-এর জন্য মোট 14খানা প্রশ্ন দিয়েছি। 2-3-এর প্রশ্ন আমি কাট করার মতন কিছু পেলাম না বা কাট করার মতন কিছু কিন্তু নেই এখানে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝাতে পারলাম? ওকে। নেক্সট আমাদের তারিণী মাঝির পরে যেটা রয়েছে সেটা কালাপাহাড়। ওকে, কালাপাহাড়। এবার এই কালাপাহাড় গল্পে নামকরণের সার্থকতা প্রত্যেকটা জায়গায় পড়বা। রংলালের চরিত্রের পরিচয়, এই 2টো প্রশ্ন ভালো করে পড়তে হবে। 6-এর জন্য তোমরা পড়বে কালাপাহাড় গল্পে পশুপ্রেম এবং প্রকৃতির সঙ্গে যে গভীর সম্পর্কটি ফুটে উঠেছে সেই সম্পর্কে ভালো করে পড়বে। নেক্সট রয়েছে কালাপাহাড় ও কুম্ভকর্ণ কিভাবে রংলালকে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়েছিল, যশোদার মা কেন কালাপাহাড় ও কুম্ভকর্ণকে দেখে ভয় পেলেও পরে খুশি হয়েছিল। ওকে, নেক্সট চলে আসবো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত টিকটিকি এবং টিচার গল্প। টিকটিকি, ওকে, টিকটিকি গল্প থেকে নামকরণের সার্থকতা প্রত্যেকটা থেকে একটা যে কোনো নামকরণের সার্থকতা তোমাদের আসবেই, খুব ভালো করে পড়ে নিবে। যে কোনো গল্প থেকে নামকরণের সার্থকতাটা খুব ভালো করে পড়বে। এই একটা প্রশ্ন 6-এর জন্য টিকটিকি গল্প থেকে পড়ার প্রয়োজন নেই। আর 2 আর 3-এর জন্য যা দিয়েছি ওগুলোই পড়বে। ঠিক আছে, এবার চলে আসবে টিচার গল্প। এবার তোমরা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, টিচার গল্পটা যেটা ছিল সেটা কিন্তু একটু ভুল ছিল 1-2 জায়গায়, যার জন্য আমি পুরো গল্পটাকে কিন্তু একদম সুন্দরভাবে প্রশ্ন উত্তর অনুযায়ী টিচার গল্পটা কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি, কিছু প্রশ্ন এবং কিছু চেঞ্জেস এনেছি আমি টিচার গল্পটার মধ্যে। ঠিক আছে, সেটার ফুল পিডিএফটা দেখবা দেওয়া রয়েছে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি দেখে দিচ্ছি। ফুল পিডিএফটা টিচার গল্পের দেওয়া আছে সুন্দরভাবে। সেখান থেকে তোমরা কিন্তু নামকরণের সার্থকতা পড়বে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি এটা একটু ওপেন করে নিচ্ছি। টিচার গল্পটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি। দেখো, টিচার গল্প যেটা রয়েছে এখানে টিচার গল্প থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের। যেমন বড় প্রশ্নের মধ্যে যদি বলো টিচার গল্পের নামকরণের সার্থকতা খুব ভালো করে পড়বে, আসতে পারে পরীক্ষায় প্রশ্নটা। টিচার গল্পটি মূলত শোষক এবং শোষিতের দ্বন্দ্বের এক অনন্য দলিল। এই গল্প অবলম্বনে বক্তব্যের যথার্থতা প্রতিপাদন করো। এটা তবে গিরিন চরিত্রটি কিভাবে প্রথাগত শিক্ষক চরিত্রের বাইরে গিয়ে এক প্রতিবাদী ও মনস্তাত্ত্বিক যোদ্ধা রূপে আত্মপ্রকাশ করেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা।
এই কয়টা প্রশ্ন আমি দিয়েছি। রায় বাহাদুরের সম্পর্কে পড়বে 6 এর জন্য, ঠিক আছে, রায় বাহাদুরের সম্পর্কে পড়বে 6 এর জন্য। দেন টিচার গল্পে মধ্যবিত্ত শিক্ষক সমাজে যে অর্থনৈতিক ও সামাজিক সংকটের চিত্র ফুটে উঠেছে সেটা ভালো করে পড়বে। টিচার গল্প অবলম্বনে রায় বাহাদুর অবিনাশ তরফদারের চরিত্রটি বিশ্লেষণ, বাস এই কয়টা প্রশ্ন পড়লে হবে। 2 এবং 3 এর জন্য আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আরো দুটো গল্প আছে লাস্ট। একটা আছে নিম গাছ, একটা আছে তাজমহল। নিম গাছ থেকে একদম এখান থেকে বড় প্রশ্ন খুব একটা দরকার নেই বললেই চলে, ঠিক আছে, বড় প্রশ্ন দরকার নেই, ঠিক আছে। এখানে নিম গাছ থেকে 6 এর পড়বে। নিম গাছের প্রতি বিভিন্ন মানুষের আচরণ কিভাবে এই গল্পের মধ্যে বর্ণিত হয়েছে এবং এর প্রেক্ষাপটে কবি কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। সার্থক হিসাবে নিম গাছ গল্পটি কতখানি ছোট গল্প হিসাবে কতটা সার্থক সেটা, ব্যাস এইটুকু আর 2-3 এর জন্য পড়ে রাখলেই চলবে। তাজমহল লাস্ট গল্প আছে তাজমহল। তাজমহল গল্পেরও নামকরণের সার্থকতাটা খালি দেখে নেবে। আর তাজমহল গল্পেও বৃদ্ধ মুসলমান চরিত্রটির বর্ণনা, ব্যাস এইটুকু পড়লে তোমাদের পুরোপুরি যে তোমাদের যে বাংলা আছে সেই বাংলাটা পুরোপুরি ডিএসসি বাংলা বা মাইনর বাংলা যাদের আছে পুরোপুরি কভার আপ হয়ে যাবে। তো কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, আমি এখন তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, বলো। বাংলা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে আমি সোশিওলজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশনগুলো দেবো এবং ধাপে ধাপে সেগুলো আমি প্রোভাইড করব। যদি বাংলা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, দেখো সবার প্রথমে লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি দুটো কথা বলি, তারপরে আমি তোমাদের বলার সুযোগ করে দিচ্ছি। প্রথমত, বাংলায় হুবহু কমন কোনোদিনও পাবে না, যেহেতু এটা টেক্সচুয়াল। এতগুলো গল্প, কি প্রশ্ন আসবে, কোথা থেকে লাইন তুলে কী ধরনের প্রশ্ন দেবে, যদি আমি যা দিয়েছি সেগুলো যদি কেউ ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু পুরো 60-তে 60-র অ্যান্সার তুমি করে আসতে পারবে, এটা একদম নিশ্চিন্তে থাকো। আর যদি কেউ ভাবো যে না আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছি, আমি পুরোপুরি ভালোভাবে পাস করতে চাই, তাহলে কিন্তু তোমাকে বুদ্ধি করে পুরো পেপারটা কিন্তু লিখে দিয়ে আসতে হবে। নর্থ বেঙ্গলের একটা সিস্টেম আছে, যারা পাসের স্টুডেন্ট আছো বা পাস কোর্সের সাবজেক্ট দিছো, মনে করো সাপোজ তুমি একটা 12 নম্বরের প্রশ্নের উত্তর লিখলে, তার মধ্যে 6 তুমি কনফার্ম পাবে যদি ভালো মতো লিখতে পারো, যদি বিষয়বস্তু ঠিক থাকে। তারপরে তোমার 7, 8, 9, 10ও হয়তো অনেক অনেক ক্ষেত্রে আসে। দেখা গেছে গত বছর একটা স্টুডেন্ট 60-এর মধ্যে রিটেন এক্সামে 55 নাম্বার পেয়েছে, হাইয়েস্ট মার্কস পেয়েছে 55 নম্বর, 55 পেয়েছে, মাত্র 5 নাম্বার ছাঁটাই করেছে। তাহলে বলা যাবে না যে রেজাল্ট একেবারেই খারাপ হয় বা একেবারে ভালো হয়। পরীক্ষার সময় তোমরা কি লিখছো সেই দিকে ধ্যান রাখবে। হাতের লেখা খারাপ হোক কিন্তু স্পষ্ট যেন থাকে সব কিছু, যেন বোঝা যায় অক্ষরগুলো। এমনভাবে পেঁচিয়ে পুচিয়ে মাঝে মাঝে লেখা হয় যে এক্সামিনার যে খাতা দেখবে সে যদি বুঝতে না পারে তোমাকে নাম্বার দেবে কোত্থেকে। তো যাই হোক, বাংলা ক্লাসটা আমি এখানেই শেষ করছি আজকে, এবং তারপরে আমার নেক্সট যে ভিডিও আসবে বা নেক্সট যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সোশিওলজি নিয়ে। থ্যাংক ইউ।